আমরা প্রায়শই দেখি কোনো না কোনো স্টক কিনেছি আর বছরের পর বছর ধরে সেই স্টকে ফেসে আছি। তাহলে কেন আমরা নিজেরা স্টক নির্বাচন করতে ঠিকমতো পারছি না? কোন শেয়ারটা নেব, কোন শেয়ারটা নেব না, আমাদের যদি ইচ্ছা করে যাতে আমরা নিজেরা পিক করতে পারি। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা খুব কম সময়ের মধ্যে কি করে কোনো স্টককে সহজভাবে অ্যানালিসিস করতে পারেন। এর জন্য আপনাদের কোনো বিশাল ফিনান্সিয়াল এডুকেশনের দরকার নেই, কোনো এক্সপার্টের দরকার নেই, কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির দরকার নেই। আপনারা নিজেরাই নিজেদের স্টক পিক করতে পারবেন। চলুন, নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন ফিনোলজি বাংলা। দেখুন, স্টক পিক করতে গিয়ে এতদিন আমরা যা করে এসেছি বা আমরা যার কাছে শিখে এসেছি যে একটা স্টক কিনেছি এবং স্টকে বহু বছর ধরে ফেসে আছি। এটার জন্য দায়ী কে? আমি যার কাছ থেকে শিখেছি সে দায়ী, না আমি নিজে দায়ী? প্রথমে প্রশ্ন করুন নিজেকে যে যে কোনো অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে আমরা কিন্তু নিজেরাই দায়ী থাকি। অন্য মানুষ যারা আছেন তারা আপনাকে স্টক বলে দিয়েছেন, তারা সেই স্টক আপনি শুনেছেন, আপনি কিনেছেন, তাতে তার কোনো দোষ নেই, এটা তার পেশা। কিন্তু আপনার উচিত ছিল আপনি যখন কোনো স্টক নির্বাচন করছেন সেটাকে একটু ভালো করে অ্যানালিসিস করা। যার জন্য আমি বলেছি আজকের এই ভিডিওতে 10 মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দেব যে আপনি কিভাবে নিজে থেকে কোনো স্টক পিক করতে পারেন এবং সেই স্টকটা যে পিক করবেন সেটা নেবেন কি নেবেন না সেটাও আপনি ঠিক করবেন। তাহলে কি কি কারণে প্রথমে জানতে হবে আপনি এতদিন ধরে স্টক নির্বাচন করতে পারেননি কেন। ম্যাক্সিমাম ইনভেস্টর মনে করেন যে স্টক বাছাই করা খুব কমপ্লিকেটেড বা জটিল, এর জন্য বিশাল কিছু একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়, একটা এডুকেশনের দরকার হয়, যেখানে কিন্তু এটা একদমই ভুল। 2 নম্বর, আমরা মনে করি কোনো একটা স্টকে রিসার্চ করতে গেলে এটা বিরাট সময় সাপেক্ষ, এটার জন্য অনেক কিছু দেখতে হয়, যার জন্য একটা বিরাট সময় চলে যায়, আর যেটা আমাদের হাতে নেই, সেটাও ভুল। 3 নম্বর, এটা যেহেতু একটা বিশাল ডিফারেন্ট একটা জিনিস যে আপনাকে আলাদা করে এটার মধ্যে খুঁজতে হবে, কি কি দেখতে হবে, কি দেখলে আমি সেখান থেকে এটাকে একটা জায়গায় সিদ্ধান্তে আসতে পারবো, তো তখন আপনার মনে হয় যে মেন্টাল ইনভলভমেন্টটা এটার মধ্যে অনেক বেশি থাকতে পারে, যার জন্য আমরা সবাই এই 3টে প্রধান কারণে নিজেরা স্টককে অ্যানালিসিস করি না, আর যার ফেসিলিটিটা বাইরে থেকে কেউ এসে নিয়ে যায়। আপনি যদি মনে করে থাকেন যে সে ব্যক্তি আপনার থেকে বেশি জানে, তাহলে আপনি ভুল জানেন, কারণ সে ব্যক্তি এইটা নিয়ে দীর্ঘ সময় কাটায়, আপনি সেখানে কাটাচ্ছেন না। তাহলে এই 3টে মেন রিজন যেটা আছে যার জন্য আপনি স্টক পিক করতে পারছেন না। এবার বলবো স্টক পিক করতে গেলে আপনাকে কি কি জিনিস দেখতে হবে। ফার্স্ট দেখতে হবে গ্রোথ ইন প্রফিট, অর্থাৎ প্রফিটে গ্রোথ আছে। এমন একটা শেয়ারকে আপনি নির্বাচন করেছেন, যে কোনো শেয়ারকে তুলেছেন, সেই শেয়ারটাকে দেখুন সেটা ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট করছে কি না, কোয়ার্টার ওয়ান কোয়ার্টারে নয়, ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট করছে কি না। আপনি গিয়ে দেখলেন কোনো একটা কোম্পানি আছে, একটা সালে গিয়ে প্রফিট করেছে, তার পরের বছর লস করেছে, তার পরের বছর প্রফিট করেছে, তার পরের বছর লস করেছে, তার পরের বছর প্রফিট করেছে। এই ধরনের কোম্পানিকে আমি তো বাছাই করব না, আমি দূরে সরিয়ে রাখবো। আবার এক ধরনের কোম্পানিকে আপনি পাচ্ছেন যে কোম্পানি লস করতে 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 হঠাৎ একটু প্রফিটে এসছে, আর সেই সময় সেই কোয়ার্টারের রেজাল্টটা আপনার সামনে, আপনি কি করলেন, ভুল করে সেটাতে এন্ট্রি নিলেন। এই স্টককেও কিন্তু আমি দূরে রেখে দেবো। তাহলে আমি স্টক নির্বাচন করব কোথায়? আমি স্টক পিক করব সেই স্টকটাকে যে স্টক ইয়ার অন ইয়ার প্রফিটে তার গ্রোথ আছে। অর্থাৎ যদি মনে করি 500 কোটি টাকার প্রফিট ছিল একটা বছরে, তার পরের বছর কম করে 525 টাকা প্রফিট হয়েছে, তার পরের বছর কম করে 550 টাকা প্রফিট হয়েছে, অর্থাৎ মুদ্রা কথা এটা আগের বছরের থেকে এই বছরের তুলনায় প্রফিট যেন বেড়েছে। প্রফিট কমে গেছে এসব আমি শুনবো না, কারণ আমি সেই কোম্পানির মধ্যে টাকা ইনভেস্ট করতে যাচ্ছি, সুতরাং এমন কোম্পানি আমি চুজ করব যেটা কিন্তু প্রফিটেবল হবে। ওই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খুব ভালো এসছে, কোয়ার্টার টু রেজাল্ট খারাপ এসছে, আবার কোয়ার্টার থ্রি রেজাল্ট ভালো এসছে, এতে কি হয়, স্টকের দাম বাড়ে না। এটা এই সমস্ত স্টকগুলো বেসিক্যালি দেখবেন একটা রেঞ্জের মধ্যে সবসময় ফেসে থাকে, এবং যখন যে কোয়ার্টারে রেজাল্ট ভালো করে কিছু ইনভেস্টার সেটাকে তুলে দেয়, যে কোয়ার্টারে রেজাল্ট খারাপ করে সেই সব ইনভেস্টাররা বেরিয়ে যায়। এখান থেকে আপনি কিন্তু ভালো রিটার্ন জেনারেট করতে কোনো দিনই পারবেন না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে প্রথম যে নিয়মটা স্টক পিক করার ক্ষেত্রে,
যে অবশ্যই স্টকের মধ্যে গ্রোথ ইয়ার অন বেসিসে থাকতে হবে, বেশি গ্রোথ থাকতে হবে। আমি চাই না 500 কোটি গত বছর করেছে, এই বছরে করেছে 495 কোটি, 5 কোটি টাকা লস হলো কেন? জবাব দাও। সিম্পল। কারণ একটা কোম্পানিতে আপনি টাকা লাগাচ্ছেন, সেই কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে না, আপনি আপনার টাকা লাগাচ্ছেন। সুতরাং স্টক পিক করার ক্ষেত্রে প্রথম রুল আমাকে সবসময় মনে রাখতে হবে গ্রোথ ইন প্রফিট, যেটার মধ্যে আমি দেখব ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিটেবল কোম্পানি। সেকেন্ড যেটা আমি দেখব সেটা হচ্ছে ডেপ্ট। কোম্পানির ডেপ্ট যেন একদম না থাকে, তার সঙ্গে সঙ্গে যদি থাকে সেটা যেন খুব সামান্য মাত্রায় হয়। দেখা যাচ্ছে তার রেভিনিউয়ের থেকে তার ডেপ্ট বেশি, আমি এই ধরনের কোম্পানিকে কিন্তু দূরে সরিয়ে রাখবো। বিশেষত আমি সেই কোম্পানিগুলোকেই খুঁজব ডেপ্ট যার জিরো বা তার থেকে একটু বেশি হতে পারে। এখন বলবেন ডেপ্ট কেন আমি এই রকম একটা নিয়ম রেখেছি যে ডেপ্ট জিরো? যদি কোম্পানির মধ্যে কোনো প্রবলেম চলে আসে, এরকমটা যেন না হয় যে কোম্পানি তার ঋণ মেটাতে ব্যস্ত হয়ে যায়। এমন জিনিস হবে যে কোনো কোম্পানির খারাপ দিন আসতে পারে, যে কোনো কোম্পানি, সেক্ষেত্রে দেখতে হবে যে তার ডেপ্ট যেহেতু নেই, সে নিজেকে সার্ভাইভ করতে পারবে, সে নিজেকে মার্কেটে টিকিয়ে রাখতে পারবে। সুতরাং যদি কারোর যেহেতু কোনো কোম্পানির মধ্যে দেখি 22,000, 23,000, 40,000 কোটি ডেপ্ট আছে, তাহলে কোনো দিন কোম্পানি সেল করতে পারে, আর সেই সেলটা কমে যাওয়ার জন্য তার প্রফিটে তার ইম্প্যাক্ট পড়বে, আর তার ফলে দেখা যাবে তাকে কিন্তু ডেপ্ট তাকে বেড়ে যাবে, আরও বেড়ে যাবে। ডেপ্ট যদি কোনো কোম্পানি না কমায়, দেখা যাবে ডেপ্ট আরও বেড়ে যাচ্ছে। তার থেকে আমি সেই সমস্ত কোম্পানিগুলোকে বেছে নেব যা ডেপ্ট হবে জিরো বা নেই বললে চলে এরকম শেয়ার। 3 নম্বরে যেটা আমি আসব, গুরুত্বপূর্ণ যেটা বিষয়, হাই আরওই, রিটার্ন অন ইকুইটি। এখন হাই আরওই দেখব কেন? হাই আরওই আমাদেরকে কি বোঝায়? যে পরিমাণ টাকা ইনভেস্টাররা দিয়েছে সেই কোম্পানিকে, সেই কোম্পানি সেখান থেকে কত টাকা, কত পার্সেন্ট জেনারেট করছে, এটাকে বলে আরওই। এর মানে এটা নয় যে আপনি এই পার্সেন্ট রিটার্নটাই পাবেন। রিটার্ন আপনি কি পাবেন না পাবেন সেটা তো মার্কেট ডিসাইড করবে, বা আপনি কখন বেরোবেন সেটা আপনি ডিসাইড করবেন। কিন্তু আরওই মানে হচ্ছে যে পরিমাণ টাকা ইনভেস্টারদের কাছ থেকে কোম্পানি নিয়েছে, সেই অর্থাৎ ইকুইটি যে নিয়েছে, সেই ইকুইটির ওপরে তার রিটার্ন কী আছে। রিটার্ন অন ইকুইটি অবভিয়াসলি 15 থেকে 20%-এর ওপরে দেখে নেবেন। কারণ আপনি যদি মনে করেন যে আমি 10%, 11%-এর আরওই দেখে নেব, তো ব্যাংক পোস্ট অফিসে আপনি 7-8% পেয়ে যাচ্ছেন। কিন্তু আরওই পার্সেন্টেজ মানেই কিন্তু আপনি সেই রিটার্নটা নিজে পাচ্ছেন না, এইটা কোম্পানি জেনারেট করে দিচ্ছে। আপনি কি রিটার্ন পাচ্ছেন সেটা মার্কেট ডিসাইড করবে, আপনি ডিসাইড করবেন। আরওই যদি 15 থেকে 20% হয়, এটুকু বোঝা যাচ্ছে যে কোম্পানি যে পরিমাণ ইনভেস্টরদের টাকা নিয়েছে, সেখানে 15 থেকে 20% রিটার্ন জেনারেট করতে পারছে। সুতরাং আরওই 15 থেকে 20%-এর ওপরে দেখে নেবার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্টক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে জানতে হবে ম্যানেজমেন্ট কী কাজ করে। দেখা গেল ম্যানেজমেন্টের মধ্যে কোর্ট কেস আছে, পুলিশ কেস আছে, বদনাম আছে, তাহলে সেই ম্যানেজমেন্টটা বিজনেস সামলাবে না নিজের কোর্ট কাছারি সামলাবে? একটা বড় ম্যানেজমেন্ট, একটা পরিষ্কার ক্ল্যারিটি যার মধ্যে আছে, এমন ম্যানেজমেন্ট, সে অল টাইম বিজনেসের কথা চিন্তা করতে পারবে। কিন্তু কোনো একটা কোম্পানি যদি মনে হয় তার ম্যানেজমেন্ট পুলিশ কেস কিংবা ধরুন এইসব কেসের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু তারা অল টাইম তাদের কেস মেটানোর ঝামেলাতেই পড়ে থাকবে, বিজনেসের প্রতি কিন্তু তার ধ্যান থাকবে না। সুতরাং ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে দেখতে হবে। এবার আপনি দেখবেন কি করে ম্যানেজমেন্ট দেখবার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন যে কোনো একটা কোম্পানি, তার কোনো স্ক্যাম আছে কি না, সে ফ্রড আছে কি না। এটা দিয়ে যখনই আপনি সার্চ করবেন, আপনার সামনে সেই কোম্পানির পুরো ডেটা চলে আসবে। তো সেই কোম্পানির ম্যানেজমেন্টে কোনো স্ক্যাম আছে কি না, কোনো ফ্রড আছে কি না, টাকার লেনদেনে কোনো কিছু করেছে কি না, বা কোনো ভুলভাল কোনো ঘটনা সেই কোম্পানিতে এই ম্যানেজমেন্ট করেছে কি না, সমস্ত জিনিসটা কিন্তু ম্যানেজমেন্টের কাছে চলে আসবে। কারণ অনেক সময় অনেক শেয়ারে দেখবেন 80%, 90% ডাউন হয়ে যাচ্ছে। কেন? মার্কেটে তো আরও অনেক শেয়ার আছে, তারা তো 80%, 90% ডাউন হচ্ছে না। তার মানে সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম আছে, ম্যানেজমেন্ট কোনো স্ক্যামে জড়িয়ে গেছে, যার জন্য স্টক নিচে পড়ে যাচ্ছে। তাহলে যে কটা বললাম, 4টে প্রধান, গ্রোথ ইন প্রফিট, ডেপ্ট,
হাই আরওই আর ম্যানেজমেন্ট দেখাটা খুব একটা কঠিন কাজ না। এরপরে যেটা বলবো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা কোম্পানি যার প্রচুর কম্পিটিশন মার্কেটে আছে এবং প্রচুর কম্পিটিটর মার্কেটে আছে, যেমন ধরুন টায়ার কোম্পানি, আপনি একটা টায়ার তৈরি করছেন তো প্রচুর কোম্পানি টায়ার তৈরি করছে, তা আপনি স্পেশাল কি দিচ্ছেন মার্কেটে? ধরুন আপনি একটা ব্যাংকে ইনভেস্ট করতে চাইছেন, আপনার একটা ব্যাংক আছে, আরও তো ব্যাংক আছে মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে প্রচুর ব্যাংক আছে, তাহলে কোন ব্যাংকে আপনি ইনভেস্ট করবেন এবং কেন, সে এক্সট্রা আমাকে কি প্রদান করছে? যেমন ধরুন মাহিন্দ্রা হলিডের আরও হলিডে প্যাকেজ আছে, তার মধ্যে মাহিন্দ্রা হলিডের প্যাকেজ হচ্ছে 25 বছরের টাকা যদি আপনি এক্সট্রা দিয়ে দেন, তাহলে ভারতবর্ষে যেখানে যেখানে মাহিন্দ্রা হলিডের হোটেল আছে আপনি বছরে একবার 1 সপ্তাহের জন্য সেই রিসর্টে গিয়ে থাকতে পারেন। তাহলে কী হলো, অন্যান্য জিনিসদের থেকে একটু আলাদাভাবে চিন্তা করেছে মাহিন্দ্রা হলিডে, যে এমন একটা জিনিস আমরা করব যেখানে মানুষ অগ্রিম আমাকে টাকা দেবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে আমার হলিডে মানে রিসর্ট আছে সেখানে গিয়ে সে বছরে 1 সপ্তাহ 25 বছর ধরে সেখানে থাকতে পারবে। তার জন্য একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আগে থেকে মাহিন্দ্রা হলিডে টাকা পেয়ে যাচ্ছে, সে যদি মনে করে একটু ভেতরের দিকে কোথাও একটা হোটেল নেবে, সেখানে গিয়ে মানুষকে থাকতে হবে, কারণ সে অলরেডি 25 বছর আগে টাকা প্রদান করে দিচ্ছে। কিন্তু আমি যদি এই রকম স্কিম চালু না করতাম, তাহলে আমাকে সবসময় প্রাইম লোকেশানে কোনো না কোনো হোটেল নিতে হতো, সেখানে আমার ল্যান্ড কস্ট বাড়তো। সেই জন্য আপনাকে দেখতে হবে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন তার কম্পিটিটর যারা আছে তাদের থেকে সে আলাদা করে কি ভাবছে, কি চিন্তা করছে। এইচডিএফসির ব্যাংকের কাসা রেশিও যেমন খুব হাই, মানে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টে যে রেশিও, কাসা রেশিও খুব হাই, তার মানে কোম্পানিটা কাজ করছে, কোম্পানির মধ্যে কাজ হচ্ছে, প্রচুর লোক অ্যাকাউন্ট ওপেন করছে। সেই কারণে আপনাকে বুঝতে হবে যে কোম্পানিটা আলাদা কি করছে, যে আমি এই কোম্পানিটার সঙ্গে যাব। এইবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি গ্রোথ ইন প্রফিট দেখে নিলেন, ডেপ্ট দেখে নিলেন, হাই আরওই দেখে নিলেন, ম্যানেজমেন্টকে চেক করে নিলেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যে যা আছে সব কিছু খুঁজে নিয়ে এবার একটা স্টক আপনি খুঁজে পেলেন। এইবার এরকমটা যেন না হয় যে স্টক পিক করার ক্ষেত্রে আপনি সোনার কিনছেন হীরের দামে, এই জিনিসটা যেন ভুল না হয়। দেখা গেল সবই ঠিক, আপনি সব ঠিকঠাক করেছেন, সমস্ত যা যা আপনার কাছে দেখবার একটা কোম্পানি কিনে সব দেখে আপনি ফাইনালি ডিসাইড করেছেন এই কোম্পানিটার মধ্যে সমস্ত কিছু আছে, তাহলে এইবার এই কোম্পানিটাকে পিক করা যেতে পারে। কিন্তু আপনি এটা চেক করলেন না যে কোম্পানি এই মুহূর্তে কোন ভ্যালুয়েশনে আছে, অর্থাৎ সেই এন্ট্রি আর এক্সিটের গল্প। তাহলে এইবার আপনাকে চেক করতে হবে পি। এইবার যদি পি দেখেন আপনি সেক্টর পির সঙ্গে লেভেলে আছে, তাহলে ভাববেন কোম্পানি এখন সস্তায় ট্রেড করছে, কারণ আর কিছু দেখার দরকার নেই, কারণ আগে যে যে জিনিসগুলো দেখার দরকার ছিল সেগুলো আপনি দেখে নিয়েছেন। এইবার পি সস্তা মানে আপনি এটা বলতে পারবেন না যেন কোম্পানি লসে আছে বলে তার পিটা নেমে গেছে, কারণ আপনি আর যা প্যারামিটারগুলো ছিল সেগুলো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে চেক করিয়ে দিয়েছি। তারপরে এবার ফলো করছেন আপনি পি। এইবার পিটা হয় আপনি কখন কিনবেন, হয় সেক্টর পি থেকে কমে কিনবেন, নয় সেক্টর পির সঙ্গে লেভেলে কিনবেন, নয় সামান্য একটু হাইয়ে কিনতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। সুতরাং স্টক পিকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওটা যে যা যা আমি বললাম স্টক পিকিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখবেন, এবং আমি এইটুকু বলতে পারি টোটাল 10 মিনিটের মধ্যে আপনি কোনো না কোনো শেয়ারকে অনায়াসে নিজেই অ্যানালিসিস করে উঠতে পারবেন, তার জন্য কোনো বড় এক্সপার্টের দরকার নেই। এবার আপনারা এই টোটাল ভিডিওর পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের এই ধরনের ভালো ভালো স্টক খুঁজে বের করতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, এবং এই ভিডিওটাকে বারবার দেখবেন কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে, এবং আপনি অতি সহজে নিজেই নিজের স্টক অ্যানালিসিস করতে পারবেন, এবং এরপরে স্টকে এন্ট্রির ক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না, কারণ আপনি নিজে দেখে নিয়েছেন যে এক একটা স্টকসের ব্যাকবোন যদি শক্ত হয় তাহলে কিন্তু অনায়াসে স্টক এগিয়ে চলে। বারবার বলে দিচ্ছি যে ওই কোনো কোম্পানি এখন প্রফিটে এসছে দেখছেন কোয়ার্টার রেজাল্টে, আর আপনারা গিয়ে হুমড়িকে পড়ছেন ওই স্টকে, আর দেখা যাচ্ছে স্টকটা কোনো রিটার্ন দিচ্ছে না, কারণ
আপনি আগের কয়েক বছরে তার প্রফিট গ্রোথ আছে কি না সেটা দেখেননি, আপনি শুধু দেখেছেন এই বছর কোম্পানি প্রফিট করেছে। তা লাস্ট 3 বছরের যদি দেখেন পর পর প্রফিট বেড়ে গেছে, তাহলে ভাববেন কোম্পানি প্রফিটেবল এবং কোম্পানি আপনাকে ভালো প্রফিট দিতে পারে। তার সঙ্গে ডেপ্ট অবশ্যই দেখবেন, তার সঙ্গে আরোই দেখবেন ইনভেস্ট করছে যারা তাদের টাকাকে কত পার্সেন্ট অ্যানুয়ালি জেনারেট করে দিচ্ছে। তার সঙ্গে ম্যানেজমেন্ট অবশ্যই ফেয়ার ম্যানেজমেন্ট হতে হবে। আর কম্পিটিটিভ অ্যাক্টিভিটির মধ্যে দেখতে হবে যে যে কোম্পানিটাতে আমি নিতে যাচ্ছি সেই কোম্পানিটা কতটা রিলায়েবল এবং অন্যান্য ওই একই সেক্টরের মধ্যে তার থেকে বেশি আলাদা কিছু করছে কি না। তার সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্ট আপনার কাছে এটা বেসে গেল পিই রেশিও, অর্থাৎ স্টকটা এই মুহূর্তে কতটা সস্তা। যদি দেখা যায় মার্কেট পিইর সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে তাহলেও কিনতে পারেন, একটু নিচে পেলে তাহলেও কিনতে পারেন, সামান্য একটু উপরে পেলে তাহলেও কিন্তু কিনতে পারেন লং টার্ম ভিউ সামনে রেখে। তাই যে কোনো শেয়ারকে আপনি কিন্তু অনায়াসে মাত্র 10 মিনিটে অ্যানালিসিস করতে পারেন। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আবার বারবার আপনাদেরকে বলছি, যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখুন, যাতে যে কোনো ভিডিও আমি দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পৌঁছে যায়। পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর একটা কথা বিশেষ ঘোষণা হিসাবে বলছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যাদের কাছে যায়নি, যারা এই ভিডিওটা শুনছেন, আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। কারণ কোনো কারণে যে কোনো একটা প্ল্যাটফর্ম ডিসকন্টিনিউ হয়ে যেতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আরেকটা প্ল্যাটফর্মে আপনারা আমাকে ট্রেস করতে পারবেন। সেই জন্য টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়া ওখানে আমি বিভিন্ন স্টকস নিয়ে বলে থাকি, কোনটায় কি বৃদ্ধির সম্ভাবনা থাকছে সেগুলো একটু দেখতে পারেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।